সুপ্রিয় দর্শক, প্রজন্মের প্রত্যাশা এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা শিশু কিশোরদের উপরে শোষণ, নির্যাতন, এর প্রতিকার এবং এর প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশে বেশিরভাগ শিশু কিশোররা যারা বিভিন্নভাবে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে থাকে অথবা বাসাবাড়িতে থাকে অথবা কাজের সাথে যুক্ত থাকে, তারা কখনো না কখনো কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের শোষণ এবং নির্যাতনের শিকার হয়। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো, যাতে করে এর কিছু কিছু সম্ভাব্য সমাধান এবং প্রতিকার আমরা বের করে নিয়ে আসতে পারি। এই অনুষ্ঠানে আমরা আমাদের স্টুডিওতে আহ্বান করেছি দুইজন অতিথিকে, যে দুইজনই আমাদের এই ফিল্ডে অত্যন্ত পরিচিত এবং অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে আছেন, কাজ করছেন এখনও। তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার ডান দিকে আছেন ডক্টর নাসির উদ্দিন। ওনার অনেকগুলো পরিচয় আছেন। বর্তমানে উনি কনসালটেন্ট নাটাব, অনেক পরিচিত একটা নেটওয়ার্ক যেটাকে VHH বলে, সেখানে উনি চেয়ারপারসন ছিলেন এবং শিশু কিশোরদের নিয়ে অ্যাডোলেসেন্ট ফ্যামিলি লাইফ এডুকেশনের যে কারিকুলাম, সেটা নাসির উদ্দিন ভাইয়ের সময় তৈরি হয়েছে বলে এটা আমার জানা আছে। এরপরে যিনি আছেন জনাব ফরিদা আক্তার। ফরিদা আপা খুবই পরিচিত একজন মনোবিজ্ঞানী। আমাদের শিশু কিশোরদের নিয়ে যারা কাজ করি তারা সবাই ফরিদা আপাকে চিনি, এবং উনি নির্বাহী পরিচালক ইনার ফোর্স বলে একটা অর্গানাইজেশন আছে। ফরিদা আপা এবং নাসির ভাই, আপনাদের দুইজনকে আমি স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা দুজনেই জানেন যে এই সমস্যাটা অত্যন্ত প্রকট, যারা শিশু কিশোর যারা বড় হচ্ছে, এবং আজ আমরা যে বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাইব, যে শিশু কিশোররা যখন কিশোর কিশোরী অবস্থায় আসে, তাদের একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে। এই পরিবর্তনের সময় তারা যদি বিভিন্ন ধরনের শোষণ, নির্যাতন, বিশেষ করে যৌন নির্যাতনের শিকার হয়, তাহলে তাদের উপরে ডাবল একটা শোষণের মাত্রা যোগ হয়, যেটাকে আমরা বলি বহুমুখী শোষণের মাত্রা যোগ হয়। তো এই সমস্যাটা সম্পর্কে আপনারা আপনাদের নিজস্ব এলাকাগুলো থেকে আপনারা কথা বলুন। প্রথমে আমি নাসির ভাইকে বলবো যে আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বস্তুত আপনি যে বিষয়বস্তু নিয়ে আগামী প্রজন্ম, তাদের স্বার্থ, তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কি করা প্রয়োজন, এটিকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন, এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং ফরিদা আপা আছেন এবং আরও অনেক বিশেষজ্ঞ তাদের নিজস্ব মতামত দেবেন। আমাদের কাজের পিছন ফিরে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই কিশোর, তরুণ এবং এদের মনোদৈহিক পরিবর্তনের সময় যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এগুলি আমরা যারা অ্যাডাল্টহুড অ্যাচিভ করেছি তাদের সবার জীবনে ঘটে গেছে। এবং আমরা সবাই কিন্তু হয়তো সচেতনভাবে, অবচেতনভাবে অথবা অচেতনভাবেও আমাদের জীবনে এই সমস্ত ঘটে যাওয়া ঘটনাগুলো পেরিয়ে এসেছি এবং মেনে নিয়েছি। এবং এটার জন্য প্রয়োজনীয় যে সচেতনতার প্রয়োজন ছিল, সেটা হয়তোবা ছিল না। এই সচেতনতাটা অনেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। প্রথম যে জিনিসটা হতে পারে ব্যক্তি পর্যায়ে সচেতনতা। দ্বিতীয় হতে পারে যে পরিবারের সচেতনতা, পরিবারের সদস্যদের সচেতনতা, বাবা মা বা বড় যারা আছেন তাদের সচেতনতা, সমাজের সচেতনতা, শিক্ষা ব্যবস্থায় সচেতনতা, রাষ্ট্রীয় ব্যবস্থায় সচেতনতা এবং বৈশ্বিক সচেতনতা। এবং আমরা সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড বা সংযুক্ত। এই পুরো ব্যাপারটার ভিতরে যদি সচেতনতা যদি না থাকে, তাহলে ব্যক্তিগতভাবে সচেতন হয়ে অবশ্যই কিছুটা তো এগিয়ে যাব, কিন্তু খুব বেশি দূরে এগোনো যায় না। সেজন্য প্রাতিষ্ঠানিকভাবে এই সচেতনতাগুলোর প্রয়োজন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেটা হয়তো ফরিদা ভাই পরে আরও ব্যাখ্যা দিতে পারবেন, যে এই একটা সময় আসে যখন দেহের যে পরিবর্তনগুলো সূচিত হয় প্রাকৃতিক নিয়মে, এই পরিবর্তনগুলো শুধু দৈহিক থাকে না, মনোদৈহিক পরিবর্তনে পরিণত হয়। যে ফরিদা আপা বলবেন, আপনি দীর্ঘদিন কাজ করছেন এবং শিশু কিশোরদের সাথে আমি বলবো যে কোনো পর্যায়ের, যে কোনো কমিউনিটির তাদের যে সমস্যাগুলো হয়, আপনি সাধারণত কি কি সমস্যা তাদের কাছ থেকে পেয়েছেন? কেননা আমাদের বাংলাদেশে এরকম একটা ধারণা আছে এখনও, বিশেষ করে আমরা যারা কাজ করি, যে শিশুরা যখন কোনো ধরনের শোষণ নির্যাতনের শিকার হয়, তারা আসলে কাউন্সেলিং নেবার জন্য যাওয়ার জায়গাগুলো খুব কম, বা কনসাল্ট করার জায়গাগুলো কম, অথবা এই পরিবেশটাই তারা পায় না। এবং যেহেতু সামাজিকভাবে এটা খুব উন্মুক্ত একটা বিষয় নয়, তারা সবার কাছে শেয়ার করার আস্থা ভাজন একটা জায়গা পায় না। তো আপনি যদি বলেন যে
কিভাবে এবং কারা কারা কোন অবস্থায় আপনার কাছে এসছে সেই অভিজ্ঞতাগুলোর কথা বলেন। খুব সুন্দর একটি নাম, প্রজন্ম প্রত্যাশা। নামটা থেকে আমি যেটা শুরু করতে চাই যে তার মানে আমরা কি এই প্রজন্মের বিশেষ করে কিশোর কিশোরীদের প্রত্যাশা বুঝতে পারছি কিনা। প্রত্যাশা তো বুঝতে না পারি তাহলে প্রত্যাশা পূরণের প্রশ্ন আসে না, তাই না? আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যারা বড়রা, যাদের কিছু করণীয় আছে টুয়ার্ডস অ্যাডোলেসেন্স, তারা নিজেরাই কিন্তু ওই বয়সটা পেরিয়ে এসেছি এবং ঠিক যে সমস্যাগুলো আমাদের এই বাচ্চারা ফেস করছে তার মোরাললেস আমরাও ফেস করেছি। হয়তো বা অর্থনৈতিক অবস্থা এবং ছেলে মেয়ে এই প্রেক্ষিতে কিছু সমস্যার হেরফের হয়, কিন্তু তারপরও মোরাললেস আমরা জানি। কিন্তু তো খুব ইন্টারেস্টিং হচ্ছে আমরা যখন বড় হয়ে গেছি কেন সেগুলো বুঝতে পারছি না, কেন সেগুলোকে চিন্তা করেই আমরা প্রবলেম সলভিংয়ে যাচ্ছি না। একটা ব্যাপার হয়তো আছে, আমরা একটা কথা বলি না যে আমরা ইতিহাস ভুলে যাই আসলে। অথবা ফরিদা আপা, আমি এরকম করে ভাবি যে আমরা তো পেরিয়ে আসছি, আমরা তো পেরিয়ে এসে আমরা তো চলছি স্বাভাবিক নিয়মে, তোমরাও পেরিয়ে আসবে, আমরা কি এরকম করে ভাবছি? হ্যাঁ, সেটাও হতে পারে। আমরা হয়তো ধরে নিয়েছি আমরা যেভাবে বউ শাশুড়ির সম্পর্ক হয়, যে একটা বউ যখন একটা সমস্যা ক্রস করে যায়, সে যখন শাশুড়ি হয় ভাবে যে ঠিক আছে ওই কষ্টটি আমার বউকেও ক্রস করতে হবে, তো সেটাও হয়তো হতে পারে। কিন্তু এই ইতিহাস থেকে শিখি না বলেই আমরা হয়তো বা এই বিষয়টি ঠিকমতো উপলব্ধি করছি না, বুঝতে পারছি না, এবং না বুঝতে পারলে আমাদের ওদের জন্য কাজ করারও প্রশ্ন আসে না। ঠিক, আপনি ভাই নাসির ভাই খুব সুন্দর করে বলছিলেন যে এই চেঞ্জটা আসলে মনোদৈহিক, তাই না? আমি যদি মনোর দিকটা বেশি আসি, যে সাইকোলজিক্যাল দিকটা, এই বয়সটাতে আমরা দেখি যে একটা চেঞ্জ ঘটে, সেটা হলো যে এ কাইন্ড অফ আইডেন্টিটি ক্রাইসিস, যে আমি কি আসলে ছোট না বড়। কারণ এই পিরিয়ডটাকে আমি আসলে এইভাবে বলি সাধারণত যে ইটস আ ব্রিজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, দুটোর মাঝখানে একটা ব্রিজ, এবং এই ব্রিজটা আসলে ওরা ক্রস করছে। একটা ব্রিজ একটা সমতল ভূমির মতন না, ব্রিজ ক্রস করাটা কঠিন না, কখনো গতিটা একটু স্লো হয়ে যাবে, কখনো বেশি ফাস্ট হয়ে যাবে, এবং ঠিক সেটার রিফ্লেকশনটা বিহেভিয়ারে হবে। তো সেটা একটা ব্যাপার তো আছে, এবং সেই জন্য আমরা নিজেরা বড়রা কখনো ওদেরকে বেশি ছোট করে দেই আমাদের কথায়, অ্যাজ ইফ যে ওরা এখনো বাচ্চা, তোমাদের তো বোঝার বয়সই হয়নি, তোমাদের এত পার্টিসিপেশন কি, তাই না? আবার এদিকে কখনো কখনো ওরা যদি বেশি অ্যাডাল্ট লাইক বিহেভিয়ার করে, তখন আমরা বলা শুরু করি যে ওরা না, কিংবা বেশি বাচ্চামি করলে আমরা বলি বড় হয়ে গেছো, এখন কেন এরকম করছো। আবার হ্যাঁ, দুটোই সমস্যা আর কি ওদের জন্য। এবং এটা থেকে ওরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, সেটা রিফ্লেকশন ওদের বিহেভিয়ার আমরা দেখি। কখনো বেশি ইম্যাচিওর আচরণ করছে, চাইল্ডিশ আচরণ করছে, আবার কখনো আমরা দেখি যে ওভার ম্যাচিওর আচরণ করছে। এবং সেই জায়গাটি থেকে আমি ওই পয়েন্টটিতে আসবো যেখানে আপনি বলেছিলেন যে রেপড হচ্ছে বা কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই যৌন নির্যাতনকে যদি আমরা দুভাবে করি, একটা হচ্ছে যে সে উইলিংলি যাচ্ছে বলে বিপদে পড়ছে, আরেকটা যদি বলি যে না, তার কোনো ইচ্ছা ছিল না, সে প্যাসিভ ছিল, কিন্তু কেউ তাকে এই নির্যাতনটি করছে, ও শিকার হয়েছে, শিকার হয়েছে। এক্স্যাক্টলি। এবং দুক্ষেত্রেই আমি বলবো যে নলেজের একটা গ্যাপ আছে। তার যে পরিবর্তনটি ঘটছে, এই পরিবর্তন তাকে কোন দিকে ইন্টারেস্টেড করতে পারে, ওই ইন্টারেস্টে একসময় তার ভালনারেবিলিটি আনবে, সে যে বিপদে পড়বে, এই ব্যাপারটি বুঝবে না যদি সে চেঞ্জের নেচারটাই না বোঝে। এবং এই গোড়ার ব্যাপারে যদি আসি যে কেন সে জানবে না চেঞ্জটা। এখানে আমি আর একটা জিনিস আপনাকে বলবো, সেটা হলো যে এই যে একটা পরিবর্তন হচ্ছে, সেই সময়টা সে কিন্তু কোথাও নেই, যেন কার কাছে যাবে, কিরকম হচ্ছে, এরকম একটা থাকে অবস্থায়। আবার সাথে সাথে যখন নির্যাতনের শিকার হয়, তখন তাকে নিজেকেই সেই লুকানোর একটা প্রবৃত্তি তার ভিতরে কাজ করে। তো এই দুটোকেই সমন্বয় করা, যে তখন তার সেলফ এস্টিমটা বাড়ার কথা, তখন সেলফ এস্টিমটা আবার কমে যাচ্ছে, আত্মবিশ্বাস, যেটা পরিচয়, নিয়ন্ত্রণ, সেই জায়গাটাকে আপনি একটু যদি লিঙ্ক করেন। আপনি আগে আমাকে কাউন্সেলিং রিলেটেড একটা প্রশ্ন করেছিলেন, আপনার দুটোকে যদি একসাথে ধরে নেই, যে ঠিক আছে, একটা হলো তার এই পরিবর্তনটি, এবং এই পরিবর্তনের ফলে আইদার সে নিজে নিজে কোনো সমস্যায় পড়ছে, নিজে উইলিংলি গিয়ে সমস্যায় পড়ছে, যেমন ধরেন আর্লি অ্যাফেয়ারগুলো দেখছি আমরা, খুব অল্প বয়সে অ্যাফেয়ার করতে গিয়ে ফিজিক্যাল সম্পর্ক পর্যন্ত হয়ে যাচ্ছে খুব অল্প বয়সেই। আবার আরেকদিকে যদি সে যৌন নির্যাতনের শিকার হয়, দুদিকেই সমস্যাটা হচ্ছে যে এই বয়সের চেঞ্জটা সম্পর্কে ওরা তো জানে না, কোন ধরনের বিপদে পড়তে পারে এই ব্যাপারটাও জানে না। এবং এটার জন্য আমার মনে হয় কাউন্সেলিং এবং পেরেন্টস এডুকেশন দুটোকে আমরা একখানে আনতে পারি। জরুরি আছে যে প্রথম ব্যাপারটি হচ্ছে বাচ্চাটা যদি তার পেরেন্টসদের কাছ থেকে জানতে পারতো যে আমার কি ধরনের সমস্যা এখন হবে। ধরে নিলাম আপনি জানেন আমি প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে অনেক এরকম সমস্যা দেখছি। একটা কেসই ধরেন ছেলেটি যখন তার একদিন স্বপ্নদোষ হলো, তখন তার বাবার সাথে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই বলে সে বাবাকে জিজ্ঞেস না করে তার সমবয়সী কাউকে গিয়ে জিজ্ঞেস করছে।
আচ্ছা, সমবয়সী তাকে যে বুদ্ধিটা দিল সেটা হলো যে তোমার, আমি এটা একদম আমার কেস উল্লেখ করে বলছি কিন্তু, যে তুমি এখন পুরুষ হয়ে গেছো, বড় হয়েছো এবং এখন তোমার একজন মহিলা লাগবে। এবং সেই ছেলেটির কোনো অ্যাফেয়ার ছিল না, সুতরাং সে ওই নিডটা মেটানোর জন্য যেটা করলো সেটা হচ্ছে সে প্রফেশনাল সেক্স ওয়ার্কারের কাছে গেছে। তার মানে এখানে পরিবারের সাথে সম্পর্ক একটা বড় ব্যাপার, আর রাইট ইনফরমেশন। এখানে যে জিনিসটা আমার বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এই পরিবর্তন যেগুলি হয় দৈহিক এবং সহজেই দেখা যায়, এগুলি কেন হচ্ছে, কিভাবে এই পরিবর্তনগুলোর সাথে একটি ছেলে বা মেয়ে খাপ খাইয়ে নেবে, এই বিষয়গুলোর আমি কিভাবে এবং কতটুকু বলবো, সেটা কিন্তু একটা বড় সমস্যা এখনো রয়ে গেছে। কিন্তু নাসির ভাই, আপনাকেই আমি এটা বলছি কারণে যে অ্যাডোলেসেন্ট ফ্যামিলি লাইফ এডুকেশন যখন কারিকুলামটা বানানো হলো, আমি জানি সারা দেশব্যাপী বলা হলো যে না না না, এটা ইন্ট্রোডিউস করা যাবে না এখনো, একটু হেলে লট অফ টাইম, আমাদের অনেক সময় লেগেছে। কিন্তু এখনো কি সময় এসছে আমাদের যে সব ইনস্টিটিউশনসগুলো, এডুকেশন ইনস্টিটিউশন, হসপিটালস, ডক্টরস, প্রফেশনালসরা এটাকে গুরুত্ব দিচ্ছে এবং শুনছে না এবং গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমি একটা ঐতিহাসিক তথ্য তুলে ধরবো, এই জিনিসটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আগ্রহী ছিলাম এবং এই জিনিসটা বোঝার জন্য এবং দেখার জন্য, আমি জানি না ফরিদা আপনি গেছেন কিনা বা আপনারা গেছেন, মানে সুযোগ হয়েছে কিনা, যে সুইডেন এবং ডেনমার্ক এই দুটো দেশকে বলা হয়ে থাকে যে সেক্স এডুকেশনের ব্যাপারে সবচেয়ে এগিয়ে থাকা দেশ। তো তারা কিভাবে এই সেক্সুয়াল এডুকেশনটা অ্যাডোলেসেন্ট থেকে দিচ্ছে, এটা জানার এবং দেখার আগ্রহ থেকে সেখানে যখন গেলাম, তখন ইন্টারেস্টিংলি কয়েকটা জিনিস, অনেক কিছু দেখেছি, অত্যন্ত মানে মোটা দাগে কয়েকটা জিনিস বলি। এক নম্বর হচ্ছে যে 1954 সালে প্রথম তারা এই স্কুল লেভেলে সেক্স এডুকেশন চালু করে। 54 সালে যখন আপনি জন্মেছেন কিনা যাই, আমরা কেউ জন্মাইনি, তো ওই প্রজন্ম শেষ হয়ে গেছে, প্রজন্মের পর প্রজন্ম চলছে। এবং এটা প্রথমে সুইডেন চালু করেছিল, পরে ডেনমার্ক 2 বছর পরে নিয়েছিল। সেই সুইডেন এবং ডেনমার্কের স্কুলে আমরা গিয়েছি এবং আমরা দেখেছি যে 8, 9, 10 এবং 11 চার বছরে ওদের একটা কারিকুলাম আছে এবং সেটা স্কুলে পড়াশোনা করা দরকার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখনও ওরা যে লেভেলে চিন্তা করেছিল যতটুকু যেভাবে, সেটা এখনও তার মানে যেতে পারে নাই এবং তার পিছনে তারা খুব খোলামেলা স্বীকার করে যে এটা হচ্ছে আইডিয়াল, এটা আমরা চাই আমাদের বাচ্চাদের শেখাতে, আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের মনে হয়েছে এটা জানা উচিত, কিন্তু এখনও আমরা এত মানে উদার হতে পারিনি। এবং তাহলে আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে কি করে বলে যে নানা রকম প্রতীক ব্যবহার করি ছেলে মেয়েদের। এবং আই ওয়াজ স্টাক উইথ সারপ্রাইজ, আমি কমপ্লিটলি অবাক হয়ে গেছিলাম যখন একটা স্কুলে গ্রুপের মধ্যে আলাপ করছিল বাচ্চারা। তো আমরা একটা ছোট বাচ্চা ক্লাস 7-8 বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো ছেলে, তো তোমার যে ক্লাসমেট যে মেয়ে আছে, এই দুজনের মধ্যে সম্পর্ক কি বলো তো? তো সে বললো যে আই এম দ্য কিং অ্যান্ড শি ইজ দ্য হোর। তো এইটা যদি হয়ে থাকে মূল্যবোধের বিষয়, যে আমরা হয়তো ধরে নিই যে পশ্চিমা জগৎ অনেক দূর এগিয়ে গেছে অবশ্যই, কিন্তু আবার অনেক জায়গায় তারা ভুল পথে এগিয়েছে। এখানে আমার মনে হয় যে নাসির ভাইয়ের কথা ধরে একটা কথা বলবো, সেটা হলো যে এই জায়গাটায় আমি সব মানে খুব সিরিয়াসলি যেটা মনে করি সেটা হলো যে আমাদের একটা সেন্স অফ লিমিট থাকতে হবে, যে আমি ইনফরমেশন দিচ্ছি, কতটুকু ইনফরমেশন তাকে নিজেকে বুঝতে হেল্প করবে, অন্যকে বুঝতে হেল্প করবে এবং কমিউনিটির প্রত্যাশা বুঝতে হেল্প করবে, আর কতটুকু তাকে সুড়সুড়ি দেবে সেক্স লাইফে জড়ানোর জন্য। আমি এটাকে আমি এভাবে বলি যে আমরা যে কনসেপ্টগুলোকে অ্যাকসেপ্ট করব আমাদের দেশের জন্য, আমাদের প্রজন্মের জন্য, আমি বিশ্বাস করি যে আমাদের দেশের যে সংস্কৃতি, যে মূল্যবোধ, যে আদর্শ, যেটাকে আমরা দেখতে চাই, ভালো যে অর্থে আমরা বলি, সেটাকে রিইনফোর্স করা খুব জরুরি। যে আমি সুইডেনের একটা আইডিয়া নিয়ে আসলাম, বাংলাদেশের রেপ্লিকেট, এটা কখনো হবে না। তো সে কারণে যতগুলো ইন্টারন্যাশনাল ট্রিটিস বা বিলস বা ডকুমেন্টস আছে, দ্যাট বিলস ট্রিটিস শুড নট বি রেপ্লিকেটেড ইন দিস কান্ট্রি। এক্স্যাক্টলি ভাই, আমি জিনিসটা মনে করাই দিতে চাই আপনাকে যে যুক্তরাষ্ট্রের শত শত টেলিভিশন চ্যানেল আছে এবং সবগুলোই প্রাইভেট চ্যানেল। কোনো প্রাইভেট চ্যানেলে কোথাও কন্ডম এর অ্যাডভার্টাইজমেন্ট হয় না। হ্যাঁ, ঠিক আছে, ইউরোপের বেশিরভাগ দেশে হয় না, কিন্তু বাংলাদেশে হয়। তাহলে কেমন যেন একটা কন্ট্রাস্ট মনে হয় না, যে কন্ডম এমন একটা টেবু জিনিস আমাদের দেশে, অথচ আমাদের দেশে টেলিভিশনে আমরা রীতিমতো অ্যাডভার্টাইজমেন্ট করছি, কথা বলতে পারছি, অথচ যুক্তরাষ্ট্রের মতো দেশে এই শব্দটি উচ্চারিত হয় না, এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না। তাহলে
মানে ব্যাপারটা কি হলো, ওরা কি হিপোক্রেটিক সোসাইটি নাকি আমরা কি হিপোক্রেটিক সোসাইটি? কিছুই না, আমি এটা কোন সোসাইটিকে কিছু মানে লেবেল দিতে আমি চাই না। আপনার এটার সাথে যেটা বলবো যে কনভেনশনস যেগুলো বানানো হয় আগে আসলে স্বল্প উন্নত দেশগুলোর উপরেই চাপিয়ে দেওয়া হয়, আমরা আগে সাইন করি, কিন্তু দেখা যায় যে দেশ থেকে বানানো হলো, যারা ইনিশিয়েটর অথবা যারা কনসালটেন্ট নিয়োগ করে এই কাজগুলো করলো তারা কিন্তু কেউ সাইন করছে না, মানে আমাদেরকে সবার আগে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে এটাও ঠিক যে আমরা বুঝে সুঝে করি কিনা, আমাদের নীতি নির্ধারকদের এই ব্যাপারটাতে খুব কনসাস হতে হবে। তো ফরিদা আপা একটু যদি বলেন যে কাউন্সেলিং করতে যে আপনি আসলে কি ফিল করেন? আমি যেটা বুঝি যে বেসিক কাউন্সেলিং এর যেটা প্রিন্সিপাল আছে যে কাউন্সেলিং আমার দরকার, আমি আপনার কাছে যাব, কিন্তু আমাদের মনে হয় যে কাউন্সিলরদেরকেই ডেকে ডেকে আমরা কাউন্সেলিং করাই, কেননা কারণ যখন একটা বাচ্চা কোনো ট্রমাতে থাকে সে কারো কাছে যে কথা বলবে এই ফিলিংসটা তার ভিতর থেকে এখনো যেন আসে না। এই ব্যাপারটা আপনি যদি আচ্ছা আমি এটাকে না আসলে একটু দুভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে যে ঠিক ওইভাবে ক্লাসের কথা বলা ঠিক না, তারপরেও বলছি কিছুটা যে আমরা মধ্যবিত্ত থেকে যারা উচ্চবিত্ত আছি এই গ্রুপে আমি দেখছি যে এখন নিজে নিজেই কাউন্সেলিং এর জন্য আসার একটা প্রবণতা হয়েছে এবং এটা বেশ ভালো রকম কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড। আর আমরা যারা আন্ডার প্রিভিলেজদের নিয়ে কাজ করি ওই গ্রুপটাতে যদি দেখেন পথশিশু বা আমাদের ওয়ার্কিং চিলড্রেন, সেই গ্রুপটাতে যেহেতু মা বাবা অত সচেতন নন, কাজে বাচ্চাটিকে কোনো না কোনো প্রতিষ্ঠানে আসতে হচ্ছে, তাই না? কাজে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে তাদের কাছে, কিংবা তাদেরকে আনতে হচ্ছে আমাদের নিজেদের উদ্যোগেই। কিন্তু যখন কেউ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে আসে সেখানেও কিছু কিছু আছেন যে আজকাল আমি দেখছি এতই সচেতন যে বেশ সমস্যা তৈরির গোড়ার দিকেই চলে আসছেন, এবং সেটা তো কাউন্সেলিং এর ক্ষেত্রে খুব ভালো, মানে কাউন্সেলিং এ খুব ভালো রেসপন্স করে এই কেসগুলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে সমস্যা অনেক দিন থেকে চলছে, তারা ওই যে আপনি একটা কথা বলেছিলেন আগে যে আমরা ধরে নিয়েছি আমরাও কাটিয়েছি ওরাও কাটাবে, তো এক সময় সব ঠিক হয়ে যাবে 18 বছরের পরে, এরকম একটা চিন্তার থেকে যখন বেশি সমস্যা হয়ে যায় তখন আসে। যেমন ধরে নেন খুব অসম প্রেম, ধরেন এত অসম প্রেম হয়ে ওটা ক্রস রিলিজিয়ানও হতে পারে, আবার এজের দিক থেকেও ক্রস হতে পারে, তখন যখন ওভার সচেতন হয় তখন নিয়ে আসেন। কোনো বাচ্চা হয়তো ড্রাগ অলরেডি ধরে ফেলেছে কিংবা পেরেন্টসদের সাথে টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে মেন্টালি, তখন দূরত্ব অনেক বেড়ে। হ্যাঁ কাউন্সেলিং কাজ করে না তা না, অফকোর্স কাজ করে, কিন্তু ওটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। কিন্তু আমার মতে আমরা আসলে এটাকে দুভাবে প্রথম থেকেই কাজটা করতে পারি। একটা হচ্ছে পেরেন্টস এডুকেশনের মাধ্যমে পেরেন্টসদেরকে অ্যাওয়্যার করা যে ওনারা কী করবেন বাচ্চাদের সাথে, আর সেকেন্ড সেটা হলো একদম প্রথমেই কিছু গ্রুপ কাউন্সেলিং করা যায় যেটা কোনো স্পেসিফিক সমস্যাকে টার্গেট করে না, এই যে তাদের কোপিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য জেনারেলি, কাজে সব বাচ্চারাই আসতে পারে ওই ধরনের কাউন্সেলিংয়ে। আর যেটা সমস্যা হয়ে গেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাউন্সিলের কাছে আসার কথা। তো আমি কয়েকটা টিপস দিতে চাই আমাদের পেরেন্টসদেরকে। এটা আসলে একটা ক্রস কালচারাল স্টাডি থেকে ব্যাপারটি এসেছিল। সেটা হলো যে বাচ্চারা এই বয়সেও খুব ভালো আচরণ করে, ভালো থাকে এবং পেরেন্টসদের কাছাকাছি থাকে, সেই গ্রুপটা কেন ভালো থাকছে, কারণ এটা পজিটিভ ডেভিয়েন্ট স্টাডি ছিল। তো এটা অনেক ধর্মের অনেক সোশিও ইকোনমিক গ্রুপের উপর করা হয়েছিল এবং 5টা খুব কমন জিনিস এসছে। সেটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো। আপনি যদি বলেন আমাদের দর্শকরা এটা জানবে। আচ্ছা, এটা একদম প্রথমটাই হলো সেই বাচ্চারাই ভালো থাকে যাদের সাথে পেরেন্টসদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা নাম্বার 1। কাজে বোঝাই যাচ্ছে ও ফ্যামিলির প্রতি কাছাকাছি থাকে মনের দিক থেকে। সেকেন্ড হচ্ছে মা বাবার সাথে ভালো সম্পর্ক, কাজে ও বাসায় কোনো কনফ্লিক্ট দেখে না। এটা তো বোঝাই যায় মা বাবার সাথে যেখানে বেশি ঝগড়া সেখানে বাচ্চাটি ছিটকে বাইরে চলে যাবে, তাই না? আর যেখানে শান্তি আছে সেখানে সে ঘরের ভেতরে থাকার চেষ্টা করবে। থার্ড ওয়ান হলো এইসব ফ্যামিলিতে খুব ফ্রি ফ্লো অফ ইনফরমেশন থাকে, যেমন যে কোনো ব্যাপার নিয়ে টেবিল টক করা, কথা বলা, ইভেন ওইটা HIV AIDS হোক না কেন, ওপেননেসটা থাকে, রাগঢাকের ব্যাপার না। এক্স্যাক্টলি। কিংবা স্বপ্নদোষ এখানে ক্লিয়ারলি যে প্যারেন্টসের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আস্থাভাজন একটা সম্পর্ক তৈরি হয়। যেমন ধরেন একটা যদি হয়, জি এক্স্যাক্টলি, ধরেন 15-16 বছরের একটা মেয়ে যদি দেখে যে সে কেবল কারোর সাথে একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, সে মাকে এসে যদি প্রথমেই শেয়ার করে এবং মায়ের সাথে আলোচনা করেও হয়তো ওখান থেকে সরে আসতে পারে, কিন্তু সেই সুযোগটি থাকে যদি ফ্রি ফ্লো অফ ইনফরমেশন থাকে। ফোর্থ ওয়ানটা খুব সুন্দর, সেটা হচ্ছে এইসব ফ্যামিলির কিছু ভ্যালুজ এবং নর্মস থাকে যেটা সব পরিবারের সব সদস্যই মেনে চলে। এখন মনে করেন যে ডিসিপ্লিনগুলো, এক্স্যাক্টলি। এখন আমি ছেলেকে বললাম যে তুমি মাগরিবের নামাজের পরে বাসায় আসবে, আর আমি তাস খেলে 12টার সময় বাসায় আসছি, সেক্ষেত্রে তো এই নর্ম কাজ করবে না, এটা কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন তৈরি করলো। এন্ড লাস্ট ওয়ানটা খুব সুন্দর, লাস্ট ওয়ানটা হলো যে এইসব পরিবার কট্টর ধর্মপন্থী ছিল না, কিন্তু সবাই খুব মডারেট বিলিভার,
এবং এই বিশ্বাস তাদেরকে খারাপ জায়গা থেকে সরিয়ে এনেছে। ধর্মীয় বিশ্বাসটাকে তারা লালন করেছে, কিন্তু কট্টর অবস্থা থেকে নয়, মৌলবাদের পর্যায়ে যায়নি। এক্স্যাক্টলি। আপনার কথা যেটা ফরিদা আপা মনে হলো সেটা হলো যে 5টা যে টিপস আপনি বললেন, এই টিপসের ভিতরে মূল কথা যেটা যে পেরেন্টস এবং চিলড্রেনের ভিতরে একটা আস্থার এবং বন্ধুত্বের সম্পর্ক, এবং যাতে করে সব কথা সবাই বলতে পারে, শেয়ার করতে পারে। আর একটা হলো ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালু, ফ্যামিলিতে একটা আদর্শগত অবস্থান থাকতে হবে, কিছু নর্মস এন্ড ভ্যালুস থাকতে হবে, তো ডিসিপ্লিন। তো আমি নাসির ভাইয়ের কাছেও আসবো যে ফ্যামিলিতে তো নর্মস ভ্যালুজ এগুলো নিয়ে আমরা এখন আর সেই লার্জ স্কেলে কথা বলার ইনস্টিটিউশনসগুলো আসলেও আমাদের নাই, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যে কারিকুলাম তার ভিতরে নর্মস ভ্যালুজের জায়গাটা খুব খুব লাইট আমি বলবো। তো সেই জায়গায় যখন প্রফেশনালস ইনস্টিটিউশনের কথা বলি, যেমন হসপিটালের কথা যদি আমি বলি, ক্লিনিক্সগুলোর কথা যদি বলি, তো তারা এই ভ্যালুগুলোকে কেয়ারে রেখে, মাথায় রেখে প্রপার সার্ভিস বা সাপোর্টটা দিতে পারে কিনা, বা পারলে কি করতে হবে যদি আপনি মনে করেন? নীতিগতভাবে আমি বলবো যে এটা না পারার কোনো কারণ নেই। জি, এটা একটা মৌলিক নীতির ব্যাপার যে যারা ভিকটিম তারা যখন একটা সার্ভিস নিতে যায়, প্রথম কথা হচ্ছে ভাইদা আপনি জানেন যে ভিকটিমরা সহজে সার্ভিস পায় না। প্রথম হচ্ছে নিজে ভিকটিম, সুতরাং ওই সার্ভিস সেন্টারে যেতে যেতেই তার জীবন অর্ধেক শেষ হয়ে যায়। তারপরে কিছু কিছু ক্ষেত্র আছে যেটা আপনারা অনেক বেশি কাজ করেছেন, বিশেষ করে রেপের ক্ষেত্রে। একটা মেয়ে রেপ হওয়ার সাথে সাথে তো সব বাকি জীবন সে রেপটি হয়, কারণ তার যে ইম্প্যাক্ট সেটা তো আর সে কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু আমাদের হসপিটাল সিস্টেম, আমাদের মেডিকেল কেয়ার সিস্টেম, আমাদের সার্ভিস ডেলিভারি যে ব্যবস্থা, সেখানে এই ব্যাপারটি যারা সার্ভিসটা দেন তাদের মধ্যে অবশ্যই একটা অংশ বেরিয়ে আসছেন যারা সেন্সিটিভ, তারা যথেষ্ট সংবেদনশীল, কিন্তু বিশাল একটা অংশ তারা আদৌ সংবেদনশীল না। আর একটা কথা নাসির ভাই বলবো যে আপনি সরকারের এ ব্যাপারে কি ভূমিকা হওয়া উচিত, জাস্ট একটা লাইনে যদি বলেন ফরিদা আপা। সরকারি ভাবে আমি বলবো রাষ্ট্রের কি করা উচিত? সরকারের কিছুই করা উচিত না, এক্সেপ্ট যে পুরো জনগণকে করতে দেওয়া, তাদের কাছে ওপেন করে দেওয়া, ইস্যুটাকে অ্যাকসেপ্ট করা, যে এটা ভাই আমাদের জাতীয় ইস্যু, এটাকে আমাদের পারিবারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সামাজিক ব্যাপার। আমার মনে হয় ভাই যেটা বলেছেন সেটা করার জন্যই সম্ভবত আমাদের 3টা জিনিস করার দরকার আছে। একটা হচ্ছে পলিসিটা থাকতে হবে যে আমি এই কাজটি করতে চাই। দ্য সেকেন্ড ওয়ান হলো আমাদের আসলে কারিকুলাম রিভিউ করা এবং কারিকুলামে খুব সিরিয়াসলি আনা। এবং থার্ড ওয়ান আমার যেটা মনে হয় যে পেরেন্টসদের আসলে রাইট আছে পেরেন্টিং স্কিল ডেভেলপ করা, এটা সিআরসিতে আমরা জানি যে এটা আছে। কাজে এই অ্যারেঞ্জমেন্টটা করা, যে পেরেন্টিং প্রোগ্রাম মানুষের জন্য উন্মুক্ত করা, তাহলে আমরা ওই রাইটটা বুঝতে পারবো যে আমরা এম্পাওয়ারমেন্ট অ্যাপ্রোচ কিভাবে ইউজ করব। এটা করতে গেলে যে সফটওয়্যার লাগে সেটা কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু হার্ডওয়্যারটা সরকারের দখলে, সেটা সরকার। নাসির ভাই এবং ফরিদা আপা, আপনাদের দুইজনকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনা থেকে অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় চলে এসছে, কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে সামগ্রিকভাবে আমরা যদি শিশু কিশোরদের উপরে শোষণ নির্যাতনের বিষয়টা সম্পর্কে সচেতন হই এবং তাদের সাথে পরিবারে, সমাজে, বন্ধুদের ভিতরে আস্থাভাজন এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি করি, তাহলে মাত্র একটা খোলা পরিবেশ তৈরি হবে, যেটার মাধ্যমে শিশু কিশোরদেরকে আমরা নিরাপদ সামাজিক অবস্থা নিশ্চিত করতে পারবো এবং আমাদের শিশু কিশোররা সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে সুনাগরিক হিসাবে অবদান রাখবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।